আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সোহাগী কেমন আছো? এই তো স্যার আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাইসা ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, এবার আমি সেকেন্ড হইনি, একসাথে আসছি। হ্যাঁ, দুইজনে যৌথ যৌথ চ্যাম্পিয়ন। আর আমি কলেজে ওইরকম সরাসরি ক্লাসে মারামারি করবো, হ্যাঁ? মানে কে আগে যেতে পারে। ইনশাল্লাহ। ভালো, এটা ভালো। হ্যাঁ। শোনো, জ্ঞান অর্জনের ক্ষেত্রে হ্যাঁ কম্পিটিশন জি করতে স্যার। পারমিশন দেওয়া হয়েছে। এক জায়গায় অহংকার করতে বলা অহংকার বলা নাই, ঠিক এটাকে কি বলে, ঈর্ষা, হিংসা করতে বলা অনুমতি দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আচ্ছা। জ্ঞান অর্জনের জন্য। সেটা আবার কোন হিংসায় আমি তোমাদের আবার ব্যাখ্যা করে বলি। ধরো যে মনে করো তোমাদের দুজনের মধ্যে সোহাগী চিন্তা করলো যে রাইসা অনেক পারে। অনেক পারে, কেন পারে? হ্যাঁ, আল্লাহ ধ্বংস করে দিক। এই হিংসা না, হিংসা হাই হাই আমি সোহাগী। ওর থেকে না, আমার থাকবে আমি ওর থেকে আরো বেটার আরো করব। বেশি পারবো। হিংসাটাও চেরো হইতে হবে। রাইসা 5টা অঙ্ক পারে, পারে, আমাকে 6টা পারতে হবে। এই যে তার সাথে ইয়া করা, হিংসা করা, তাকে ছাইড়া যাওয়ার যে মানসিকতা, কম্পিটিশন, এটা পারমিশন দেওয়া হয়েছে। অন্য কোথাও হিংসা করার বা তাকে কি বলে, তাকে নিয়ে মনে মনে যে ঈর্ষা করার পারমিশন নেই। শুধুমাত্র আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মরিয়ম, তুমি কোথা থেকে আইলা? হ্যাঁ মরিয়ম, তুমি তো স্যার অ্যাকচুয়ালি অসুস্থ ছিলাম, এই জন্য কোনো ক্লাস করা হয়নি স্যার। বাসায় বসে ক্লাস করবা? এটা অসুস্থ হইলে কি বসে মোবাইল মোবাইল সামনে লাগালে ক্লাস আনা দেখবা, করবা? হ্যাঁ, এটুকু করা যায় না? আমি তো প্রায় তোমারে খুঁজি যে ক্লাসে মরিয়ম কই। ভালো, মরিয়ম আমার ছাইরে আবার গেল কিনা বিদেশে। বাংলাদেশ ভাল লাগে না। স্যার আমরা তো বিদেশে গিয়েছিলাম যখন সরকার সব নেট বন্ধ করে দিয়েছিল তা অবশ্য ঠিক। ভিপিএন এর মাধ্যমে। হয়। যে কথা বলতেছিলাম যে তোমরা সব সময় মানে পড়াশোনার ব্যাপারে কম্পিটিশন করবা। আমি একটা জিনিস বিশ্বাস করি, তোমাদের একটা ছোট্ট গল্প বলি, শোনো। আমি যখন অনার্সে পড়ি আর কি, তখন আমি তো হোস্টেলে থাকতাম, কলেজের হোস্টেলে থাকতাম। তা আমরা 12 জন ফ্রেন্ড ছিলাম, 3টা রুমে, এক রুমে 4 জন করে, সবাই একসাথে অ্যাকাউন্টিং অনার্স করতেছি। তো আমার একটা ফ্রেন্ড ছিল, তো সে কি করতো, সে যখন পড়াশোনা করতে তার মন চাইতো না, মানে বোরিং লাগতো, একটা ক্লান্তি লাগতো, সে আস্তে করে সুন্দর করে আমাদের রুমে আসতো। আসা বলতো, একটা কথা উঠাইতো, তারপর বলতো দোস্ত আয় একটু লুডো খেলি, বা একটু আয় একটু গল্প করি। তো এরকম করে আমার রুম থেকে নিত, আরেক রুম থেকে সবাই না সে আড্ডা জমা দিত। তো যখন তার মানে পড়া তারও খাওয়া দিবে না, কারো পড়তেও দিবে না। করতে দিবে না, সে করতো কি, আড্ডাটা না জমাই দিয়া গল্প যখন চূড়ান্ত পর্যায়ে উঠতো, কিছুক্ষণ মাঝখানে হঠাৎ করে আস্তে করে সে বেরোয় যেত। বেরোয় গিয়ে তার রুমে গিয়ে দরজা লাগায় সে পড়তে বসে পড়তো। সে মানে সে আমাদের পড়াটা নষ্ট করে দিয়ে গেল, সে আস্তে করে দরজা লাগিয়ে পড়া শুরু করে দিত। তো এইটা একদিন দুদিন আমাদের চোখে এটা জিনিসটা ধরা পড়লো। তো তখন দেখা যেত অনেক সময় আমরা এটা বলে ফেলতাম যে তুই বাটপার, তুই তোর পড়ার সময় না দেখে তুই আমাদের পড়া নষ্ট করতে হ্যাঁ নাই। তো সেটা করতে চাইতো আর কি। তো আমি যেটা আমি আমার একটা অভ্যাস ছিল যে আমি ম্যাক্সিমাম সময়ই আমি ভোরে পড়তে বেশি ভালো লাগতো আমার, আমি পছন্দ করতাম। আমি ভোরে উঠতাম, ভালো। বেলায় পড়তাম, ফজরের নামাজ পড়ে বা তার আগে। ওই সময়টা অনেকেই ঘুম থেকে উঠে না, সবাই আরাম করে ঘুমাইতো। তো ওই সময় আমার পড়া মোটামুটি আলহামদুলিল্লাহ আমি রিকভার করে ফেলতাম ওই ভোরবেলায়। এই জন্য সন্ধ্যাকালে একটু কম পড়লে হইতো। তো যেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তো দেখা যায় ওইখানে হোস্টেলে প্রচুর একটা কম্পিটিশন ছিল, কে কার চাইতে নাম্বার বেশি পাবে, এবং কে কয়টা অঙ্ক করছে। আজকে সে করছে 2টা অঙ্ক, আরেকজন আস্তে করে গিয়া 3টা অঙ্ক করে ফেলতো। মানে পড়াশোনার কম্পিটিশন থাকা লাগে। যদি কম্পিটিশন না থাকে, 3টা জিনিস বলা হয়েছে মানুষ স্টুডেন্টদের থাকতে হবে।
কোয়ান্টিটি, কোয়ালিটি অ্যান্ড কম্পিটিশন। প্রথম হচ্ছে কোয়ান্টিটি থাকতে হবে। কোয়ান্টিটি কি? নিজের সাথে নিজে কোনোদিন কম্পিটিশন করা যায় না, যে আমি কালকে পড়ছি 5টা, আজকে পড়বো 7টা, পরের দিন পড়বো 9টা। নিজের সাথে নিজের এরকম কম্পিটিশন কখনো করা যায় না। কম্পিটিশন করতে হলে আগে থাকতে হবে, কম্পিটিটর থাকতে হবে, ফ্রেন্ড থাকতে হবে, 4 জন 5 জন 2 জন 3 জন। সে এরকম 10 নাম্বার পাইছে 12-এর মধ্যে, আমাকে 12-এর মধ্যে 12 পেতে হবে। সে 100-এর মধ্যে 80 পাইছে, আমাকে 85 পেতে হবে। এরকম প্রতিযোগী থাকতে হবে। এই জন্য বলছে প্রথম কোয়ান্টিটি লাগবে, তারপরে কোয়ালিটি। মানে এই যে প্রতিযোগিতা করার মতো মানসিকতা তোমার থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। এরকম বলে ধর হ্যাঁ পাইছে পাগা, হ্যাঁ লেখাপড়া করে হ্যাঁ চাকরি করবো, আমাকে চাকরি করা লাগবে না, আমার বাপের অনেক টাকা পয়সা আছে, আমি কি চাকরি করব নি, আমার পাশ করলে হয়েছে। তাহলে বুঝতে হবে তার মধ্যে কি নেই, কোয়ালিটি নেই। কম্পিটিশন করার মতো তার মধ্যে কি নেই, কোয়ালিটি নেই। অনেকের এরকম চিন্তা আছে, আমি জাস্ট পাশ করলেই হলো, আমি আমার বাপের অনেক টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, আমি কি এর মধ্যে গিয়ে চাকরি করবো নি মানুষের, আমার এত পড়া লাগবে না, তুমি পড়ো যাও। মানে এই চিন্তা যার মাথায় আছে সে কখনোই কম্পিটিশন করতে পারবে না। তুমি কি যদি কম্পিটিশন করে ভালো রেজাল্ট করো, অনেক জ্ঞান অর্জন করো, তোমার কি কেউ জোর করবে চাকরি করার জন্য? তোমার জ্ঞান থাকলে কোনো সমস্যা আছে? সুতরাং এটা হলো তার দুর্বলতা, হীনমন্যতা এবং অলসতা, না জানার একটা মানসিকতা। এই জন্য কোয়ালিটি থাকতে হবে কম্পিটিশন করার জন্য। হ্যাঁ, তারপরে হচ্ছে যেটা বলছিলাম কোয়ালিটি, কোয়ান্টিটি আর হলো কম্পিটিশন। মানে প্রতিযোগিতার মনোভাব থাকতে হবে, যে আমাকে ফার্স্ট হইতেই হবে, আমাকে ফার্স্ট হইতেই হবে, এরকম একটা মানসিকতা তার মধ্যে থাকতে হবে। তখন তার মধ্যে পড়াশোনার স্পৃহা বাড়বে, তার আগ্রহ বাড়বে, তার মধ্যে শুধু সে সময় খুঁজবে, গ্যাপ বিচারবে যে কোন গ্যাপে পড়া যায় আমার। যেমন তোমরা দেখবা যে রিসেন্টলি যে পরীক্ষা রেজাল্ট হলো মেডিকেল এডমিশনের, এবার কিন্তু মেডিকেলে ফার্স্ট হয়েছে কে জানো? একটা মেয়ে, তোমার মনে দেখেছো শুনেছো? হ্যাঁ, মিশরি মৌসুমী নাম, মিশরি মুনমুন। হ্যাঁ, সে পাবনা এডওয়ার্ড কলেজের স্টুডেন্ট, সে কিন্তু একটা সরকারি কলেজের স্টুডেন্ট। সে কিন্তু রাজু, নটরডেম, ভিকারুন্নেসা, হ্যাঁ মুন্সি আব্দুর রৌফ, এই সমস্ত নামি দামি কলেজের স্টুডেন্ট না। সরকারি কলেজে কেমন পড়াশোনা হয় তোমার নিজেরাই জানো। জি স্যার। অতএব সেখান থেকে পাশ করে, এইচএসসি পাশ করে সে এখন সারা বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় সে ফার্স্ট হয়েছে। চারটিখানি কথা নয়। এটা কেন হয়েছে? শুধু তার আগ্রহ, তার প্রতিযোগী মনোভাব, তার যে পড়াশোনার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এটি তাকে কিন্তু ওই জায়গায় নিয়ে গেছে। সুতরাং তোমার মধ্যে এই কম্পিটিশন করার মানসিকতা যদি থাকে তাহলে অবশ্যই তুমি ভালো করবা। যেমন মনে করো যে আমি আগে যে কলেজে চাকরি করতাম, ওই কলেজে স্টুডেন্ট গুলা ওইখানে মেধার ভিত্তিতে সেকশন হতো, এ শাখা, বি শাখা, সি শাখা, এরকম শাখা হতো মেধার ভিত্তিতে। তো একটা সেমিস্টার গেলে পরে পরীক্ষার মাধ্যমে ওই সেকশন করা হতো। তখন তারা এ শাখা যাওয়ার জন্য কিছু মেয়েরা মরিয়া হয়ে যেত যে আমাকে এ শাখা যেতেই হবে, কেমনে যাব, যেভাবে লাগে। এই জন্য আমাদেরকে মনে করো যে স্যার ছুটির পরে স্যার আমার একটা ক্লাস করা লাগবে, ছুটির পরে স্যার আমার করে দেখা দিতে হবে, ইংলিশ স্যারকে স্যার আমার ইংলিশটা পড়াইতে হবে, মানে তাদের মাথা মনোযোগ নষ্ট হয়ে গেছে এরকম। তো এটা আমরা রাগ করতাম না, আমরা বিরক্ত হইতাম না, আমরা এটাকে এনজয় করতাম যে আমাদের স্টুডেন্টরা কি পরিমাণ আগ্রহ। এবার কিন্তু আমার ওই কলেজ থেকে মনে করো যে মেডিকেলে আমি যতটুকু লাস্ট যে নিউজ পাইছি 15 জন চান্স পাইছে মেডিকেলে সায়েন্স থেকে। তো এই যে আগ্রহ, কম্পিটিশন, এটা থাকলে হয় কি স্টুডেন্টদের ভালো রেজাল্ট করা খুব সহজ হয়। তো আমি তোমাদের মাঝে চাইবো তোমরা যে কজনই ভর্তি হয়েছো, আমাদের দুর্ভাগ্য বলি আর সৌভাগ্য বলি যে হয়তো আল্লাহর ফয়সালাই সবচেয়ে ভালো ফয়সালা, উত্তম ফয়সালা, যে তোমার ভর্তির পর এখন পর্যন্ত কেউ কাউকে দেখোই নেই সশরীরে, সুযোগ হয় না ক্লাসে আসে দেখার। তো যখনই সুযোগ হয়ে যাবে আমি তোমাদেরকে বলবো অন্তত যারা পড়াশোনা করতে চায় এরকম একটা গ্রুপের সাথে সবসময় একটা কম্পিটিশন তৈরি করবা, কিভাবে তোমাকে ছাড়িয়ে আমি যেতে পারি, তার চেয়ে কিভাবে বেশি নাম্বার পাওয়া যায়। এটা হইলে কি, এটা কিন্তু কলেজের লাইফটা তোমার 1.5 বছরের,
খাতা কলমে 2 বছরের সেশন, বাট সময়টা 1.5 বছর। এই 1.5 বছর সময় যদি কম্পিটিশন করে তুমি পার করতে পারো, তাহলে এটা তোমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, অনেক এগিয়ে নিয়ে যাবে সামনে। কারণ এটার ফল ভোগ করবা সারা জীবন। কারণ এখন তুমি যখন ভালো করবা, ভালো কমার্স থেকে যখন তুমি ভালো রেজাল্ট করবা, ভালো কিছু জানবা, পাশ করার জন্য অনেক কিছু জানা দরকার হয় না, কোন রকম পড়লে পাশ করা যায়। তুমি যখন অ্যাকাউন্টিং এর খুঁটিনাটি, ম্যানেজমেন্টের খুঁটিনাটি, ফিনান্সের খুঁটিনাটি, ইংলিশের অনেক কিছু জানবা, যখন তুমি ঢাকা ইউনিভার্সিটির বিবিএ আইবিএ তে তুমি চান্স পেয়ে যাবা, তোমার টপ সাবজেক্ট তুমি যখন ফিনান্স, অ্যাকাউন্টিং এগুলা তুমি চুজ করে নিতে পারবা, তো তোমার স্বপ্নটা বড় হয়ে যাবে, তোমার আকাঙ্ক্ষাটা, তোমার ডিমান্ড অনেক উপরে চলে যাবে। হ্যাঁ, কিন্তু তুমি যখন রেজাল্ট ভালো করবা না, প্রথমেই তোমার স্বপ্নটা হুচুট খাবে, ভেঙে যাবে। তুমি চিন্তা করবা, এ বদ্রনাথ ভর্তি হয়েছি, এনতে আর কি হবে। আর যখন তুমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হইবা, তোমার প্রথম টার্গেটই থাকবে আমাকে বিসিএস ক্যাডার হইতে হবে, প্রশাসনের ক্যাডার হইতে হবে, ভালো জায়গায় যেতে না, মান সম্মান থাকবে না, মানুষ বলবে ঢাকা ইউনিভার্সিটি বইরা তুমি প্রাইভেট জব করো, তুমি ঘরে হাড়ি পাতিল মাজো, গৃহিণী হইছো। এই যে একটা মানসিক যুদ্ধ তোমার মধ্যে তৈরি হবে, এই যুদ্ধ তোমাকে সামনে আগায় নিতে, ত্বরান্বিত করবে। তুমি নিজে নিজে যুদ্ধ করবা, তুমি বলবা যে আমি যদি ঘরে বসে হাড়ি পাতিল মাজি, মানুষ আমারে বলবে যে ড্যাগ মাস্টার হয়েছে, পাতিল মাস্টার, এটা আমাকে কষ্ট দিবে। তার চেয়ে বরং তুমি যখন দেখবা যে ইউনিভার্সিটির সব মেয়েরা, ছেলেরা বিসিএস ক্যাডার হওয়ার জন্য কম্পিটিশন করে, প্রশাসনিক ক্যাডার হওয়ার জন্য কম্পিটিশন করে, ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য কম্পিটিশন করে, তো তুমি ম্যাজিস্ট্রেট না হইলেও অন্তত একটা ফার্স্ট ক্লাস অফিসার হওয়ার জন্য তুমি চেষ্টা করবা। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে কে বেশি সেলফি উঠাইতে পারে, কে বেশি ফেসবুকে চ্যাট করতে পারে, কে বেশি দক্ষ গ্রুপ তৈরি করতে পারবে, তাদের সাথে কোনোদিন কম্পিটিশন করবা না। কম্পিটিশন করবা কে বেশি পড়তেছে, কে ভালো রেজাল্ট করতেছে, কার পড়ার আগ্রহ বেশি, ওদের সাথে কম্পিটিশন করবা। হ্যাঁ, এই জন্য এটা নিজে থেকে হয়, এটা কারো বলা দ্বারা হয় না, কারো পরামর্শ দ্বারা হয় না, এই আগ্রহটা নিজে থেকে আসতে হয়। আজকে দেখবা পত্রিকা আসছে। কিন্তু স্যার, বলো। স্যার একটা কথা বলতাম যদি মাইন্ড না করেন। হ্যাঁ, শিওর শিওর, অবশ্যই, কেন মাইন্ড করবো। স্যার আপনি যে বললেন যে প্রতিযোগিতার একটা মেন্টালিটি, স্যার এটা কিন্তু সবার ভিতর থাকে না। যেমন স্যার অনেকেই প্রতিযোগিতা পড়ার ক্ষেত্রে করতে করতে সেটা তারা বাস্তব জীবনেও নিয়ে এসে পড়ে। যেমন স্যার পার্সোনালি আমি আমি সবার সাথে পড়ালেখার ক্ষেত্রে প্রতিযোগিতা করি, কিন্তু সেটা পড়ালেখার ক্ষেত্রেই সীমিত। যেমন জান্নাত স্যার আমার অনেক ভালো একজন ফ্রেন্ড, আমি অবশ্যই ওর সাথে পড়ালেখার প্রতিযোগিতা করি, কিন্তু স্যার সেটা শুধু পড়ার ক্ষেত্রে। কিন্তু অবশ্যই যখন সেটা পড়ার বাহিরে এসে পড়ে তখন স্যার আমার জন্য ও আমার ফ্রেন্ড, ও আমার কাছে অনেক প্রিয়। কিন্তু স্যার এমন অনেকেই আছে যারা পড়ালেখার ক্ষেত্রে প্রতিযোগিতা করতে করতে ভিতরে স্যার এমন একটা জেলেসি ফিল হয়ে যায় যে বাস্তব জীবনেও স্যার একজন আরেকজনকে তখন আর দেখতে পারে না, দেখতে পারে না, কারণ তাদের ভিতর স্যার সেই মেন্টালিটিটা থাকে না। শত্রুতা তৈরি হয়ে তারা যায়। বাস্তবেও একজন আরেকজনকে দেখতে পারে না স্যার, প্রচন্ড মানে স্যার এমন কিছু ভাব দেখায় যে তারা খুব মানে একজন আরেকজনকে মায়া করে, বাট স্যার বাস্তবে একটুও দেখতে পারে না, এবং সারাদিন তাদের জন্য মানে বরদোয়া করতে থাকে স্যার, এরকমটাই। আমি তোমার কৌশলটা বলি। কৌশল, তুমি যেটা বলেছো একান্ত একেবারে যথার্থ বলেছো, ঠিক বলেছো। আর তুমি যদি, তোমরা যদি কষ্ট না পাও, আমি আর একটু যদি ক্লিয়ারলি বলি, এই এই যে একটা সংকীর্ণতা, এটা মেয়েদের মধ্যে একটু বেশি থাকে। হ্যাঁ, জি স্যার। তো ঠিকই তো স্যার, ঠিক বলছেন একদম। হ্যাঁ, যেমন স্যার জান্নাত কিন্তু অ্যাকাউন্টিং এ অনেক ভালো স্যার, আমার অ্যাকাউন্টিং এত ভালো না, কারণ আমি অ্যাকাউন্টিং এর অত ভালো স্টুডেন্ট না। আবার স্যার আমার ক্ষেত্রে ম্যানেজমেন্ট, প্রোডাকশন ম্যানেজমেন্ট স্যার এগুলো আমি মানে খুব এনজয় করে পড়ি, এই জন্য ওগুলাতে আমি মানে ভালো পড়তে স্যার পারি, আমি কালকে ভালো ওর করতে সাথে পারি। এটা নিয়ে ঝগড়া হয়েছে, ওই প্রোডাকশন ম্যানেজমেন্ট এত ভালো পারে কেন। আমি বলি মরিয়ম, শোনো। এই জন্য এই যে কম্পিটিশনের যে কথাটা তুমি যেটা বলেছো, এটা হইলে জি স্যার। কিছু কিছু ক্ষেত্রে হয়েছে কি, যে নিজেদের মধ্যে, বান্ধবীদের মধ্যে শত্রুতা তৈরি হয়, ঝগড়াঝাটি তৈরি হয়। জি স্যার, আমি সেটাই বলতে এই চাচ্ছিলাম জন্য স্যার। কম্পিটিশনের বিষয়টা থাকতে হবে কি জানো, মনে মনে, এটাকে প্রকাশ করা যাবে না। প্রকাশ করলে জিনিসটা ভালোভাবে নিবে না, যে প্রতিযোগিতা সে ভালোভাবে নিবে না। স্যার সেটাই তো সমস্যা, এটা কিভাবে করবা, সেটাই তো সমস্যা স্যার। সেটা কিভাবে করবা দেখো। সেটা করবা, আমি যে ধর তুমি একটা পরীক্ষা দিলা অ্যাকাউন্টিং এ, মনে করো 20 নম্বরের পরীক্ষা হলো, তুমি পাইলা 16, ধরো জানাত পাইলা মনে করো 18। তোমার ভিতরে থাকতে হবে পরের পরীক্ষা আমাকে 19 পেতেই হবে ওর কাছ থেকে।
এই জন্য আমাকে যা যা করা দরকার, দরকার জান্নাতের হেল্প নিব, দরকার হলে স্যারের হেল্প নিব, দরকার হলে নিজে বাসায় বসে পড়বো। হ্যাঁ, এটা তুমি জান্নাতকে যদি বুঝাই ফেলো তো সেও তো তুমি আরো চেষ্টা করবে। ওকে জানানো যাবে না, এটা থাকবে তোমার মনের মধ্যে এই জেদরা, এই আগ্রহটা, আকাঙ্ক্ষাটা। আর সেক্ষেত্রে তোমার হেল্প নিতে হবে, স্যারের কাছ থেকে হেল্প নিতে হবে পড়ার, আবার বন্ধুর কাছ থেকে, ফ্রেন্ডের কাছ থেকে নিতে হবে, হ্যাঁ, যে সে কিভাবে পড়ে কৌশল জানতে হবে। কিন্তু এটাকে প্রকাশ করা যাবে না মুক্ত ভাবে। বুঝতে পেরেছো? জি স্যার। আবার বাট অনেক স্যার সময় আমি 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 যেটা একটা করি সেটা আমি হচ্ছে, স্যার আমি যেটা করি সেটা হচ্ছে যে অফকোর্স আমি তোমার সাথে কম্পিটিশন করছি, বাট সেটা যদি তুমি জানো সেটা আমার কিছু আসে যায় না। বাট আমি এমন কম্পিটিশন করছি না যে আমি তোমাকে ফেল করে আমি আগে বেড়ে যাবো। আমি না চাই না যে স্যার সবাই একটা এতে ভালো করে রেজাল্ট করুক। কিন্তু যেমন স্যার দুজনেরই আপনি লাভ। যেটা বললেন যে এতে কিন্তু জান্নাত 18 পেয়েছে, আমি 16 পেলাম স্যার। হুম, স্যার অবশ্যই আমি চেষ্টা করবো নেক্সট এক্সামে 20 পাওয়ার, বাট আমি এই জন্য পারবে। এটা এক্সপেক্ট করবো না যে জান্নাত যাতে 20 না পায়। স্যার আমি চাইবো ও 20 পাক, তখন আমাদের মানে কম স্যার ইকুয়াল ভাবে লড়াই হবে যে ও 20 পেয়েছে আমিও 20 পেয়েছি। ভেরি গুড। কম্পিটিশন করলে হয় এন্ড কি, সেটা অনেক এক্সাইটমেন্টের সাথে। কম্পিটিশন করলে হয় কি দুজনের লাভ হয়। আমি বলি আমার একটা ফ্রেন্ড ছিল, অনার্স যখন ফার্স্ট ইয়ার পরীক্ষা দেই, তখন ফার্স্ট ইয়ারে আমাদের সাবজেক্ট ছিল একটা। তো আমি অ্যাকাউন্টিং এ ওই ইয়ারে ফার্স্ট হলাম। তো আমার একটা ফ্রেন্ড আছে, একটা মেয়ে ফ্রেন্ড আছে, একটা ছেলে ফ্রেন্ড আছে, আমরা তো কম্বাইন ছিলাম। তো ওরাও খুব ভালো, একসাথে প্রাইভেট পড়ি আমরা এক বেচে। কিন্তু ওরা আমার সাথে সারাক্ষণই দেখা যায় প্রাইভেট পড়ি, গল্প করে, কথা বলে, আমি কখন পড়ি, কিভাবে পড়ি, আমার সাথে ওই খুনসুটি করে জানতে চায়। বা আমিও ওদের বিষয়টা আমিও জানি, ওদের কাছে আমিও খবর নিই। কিন্তু ওদের ভিতরে ভিতরে কিন্তু আমার উপর প্রচন্ড চ্যালেঞ্জ, যে ও ফার্স্ট হয়ে গেছে, ওরে তো টপকাইতেই হবে। তো পরের বছর কিন্তু সেকেন্ডে যখন পরীক্ষা দিই, তখন আমার ওই বান্ধবী, যেটা মেয়ে বান্ধবী, সে ফার্স্ট হয়ে গেছে। এখন তো ধরো আমার ভিতরে যন্ত্রণা, কষ্ট, যা হাই হাই, এ কি হইল, একসাথে পড়া সে এখন ফার্স্ট হয়ে গেল। তো থার্ড ইয়ারে গিয়া ধরো যে আমাদের মধ্যে আরো কম্পিটিশন, কেউ কাউরে বলি না, নিজের মতো করে প্রত্যেকে পড়াশোনা করি। হ্যাঁ, তো করতে করতে দেখা যাচ্ছে যে এতে করে কিন্তু আমাদের কারোই ক্ষতি হয় নাই, সবারই লাভ হয়েছে, নাম্বার ভালো পেয়েছে, সবাই ভালো নাম্বার পেয়েছে। তো ফাইনালি আবার আমি ফার্স্ট হয়েছি। তো এই যে একটা চিন্তা, এটা কিন্তু কারো লোকসান করা হয়নি। আমি কিন্তু চাইবো যে আমি তার চেয়ে ভালো করবো, সে চাইবে আমার চেয়ে ভালো করবে। কিন্তু আমরা কিন্তু খুব ভালো ফ্রেন্ড ছিলাম, যে আমাদের কখনো এই নিয়ে ঝগড়া হতো না। একটা হচ্ছে মধুর কিছু ঝগড়া আছে, যে অনেক সময় দুষ্টামি করে পড়াশোনা নিয়ে কিন্তু ঝগড়া হয় ফ্রেন্ডদের মধ্যে, যেটা কখনো শত্রুতার রূপ নেয় না। তো ওইরকম হোক, সমস্যা নেই, কিন্তু কম্পিটিশনের কারণে যেন তোমাদের মধ্যে এরকম না হয়ে যায় যে একজনের মুখ দেখলেই রাগ উঠে, একজনের চেহারা দেখতে চাই না, এরকম শত্রুতা যেন তৈরি না হয়। আমি সেটা চাইবো আর কি তোমাদের কাছে। জি তো স্যার, আমি সেটাই বললাম স্যার, যে অনেকেই থাকে স্যার এটাকে পার্সোনাল লাইফে নিয়ে নেয় না স্যার। না এটা তখন দেখা যায় মানে ভালো ভালো ফ্রেন্ড স্যার একজন আরেকজনকে মানে পারলে এমন অবস্থা হয় যে মার্ডার করে ফেলবে স্যার, এরকম এটা অবস্থা হয়ে যায়। এটা ঠিক না। এবং এটা পড়ালেখা শেষ হয়ে যাওয়ার পরেও অনেক বছর পর্যন্ত স্যার আমি দেখেছি যে এদের ভিতরে এই জিনিসটা থেকে যায়। তবে পড়াশোনা নিয়ে এরকমটা খুব কম হয়, মাঝে মাঝে হয় না তা না, হয়, খুব কম হয়। বেশিরভাগ অন্যান্য বিষয় ইস্যুগুলোতে বেশি হয়। তবে আমি চাইবো তোমরা পড়াশোনার বিষয়ে কম্পিটিশন করো। কম্পিটিশন করার জন্য যেখানে যেভাবে হেল্প করা লাগে আমি ইনশাল্লাহ তোমাদের হেল্প করব। তোমরা ভালো করার জন্য চেষ্টা করো। যেমন আলহামদুলিল্লাহ দেখো, এখনো এই যে সামনে পরীক্ষা আসতেছে, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, কমার্সের অনেক মেয়েরা, আমার আগের কলেজের মেয়েরা, এখনো প্রতিনিয়ত দেখা যায় আমাকে ফোন করে, বা অনেকে পড়ার প্রবলেম নিয়ে আসে বাসায়, যে তারা প্রবলেম সলভ করার জন্য। যে আমি দেখি যে ওদের মধ্যে যে ইউনিভার্সিটি চান্স পেতে হবে, এই যে একটা আগ্রহ, আকাঙ্ক্ষা, এটা আমি পছন্দ করি, আমার খুব ভালো লাগে। যে আমি চাই তোমরা সফল হও। তোমরা মেয়ে বলে যে আমি সামনে আগাইতে পারবো না, এই ধরনের বাধা যেন তোমার মনে না থাকে। তোমরা যেন এগিয়ে যেতে পারো। আর এগিয়ে যাওয়ার জন্য পড়াশোনার বিকল্প নেই, জানার বিকল্প নেই, জ্ঞান অর্জনের বিকল্প নেই। হ্যাঁ, এই যে কথাটা বললাম, তুমি দেখো সারা বাংলাদেশের মধ্যে একটা গ্রামের একটা মেয়ে ফার্স্ট হয়ে যাওয়া চারটিখানি কথা। অথচ ঢাকা শহরে কত কত শিক্ষিত মানুষের ছেলে মেয়ে আছে, মেধাবীদের ছেলে মেয়ে আছে, এমনও ছেলে মেয়ে আছে
আমরা যেটা জানি যে একটা ছেলের পিছনে একটা মেয়ের পিছনে ধরো তোমাদের 7টা 8টা সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টে একজন করে টিচার রাখা আছে 8,000 10,000 টাকা করে দিয়ে। এক একজন বাচ্চার পিছনে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা খরচ করে এমনও গার্ডিয়ান আছে বাংলাদেশে, ঢাকা শহরে। অথচ দেখো গ্রামের সেই এই সহজ সরল একটা মেয়ে যেখানে সরকারি কলেজ থেকে পাশ করা, সে কিন্তু ফার্স্ট হয়ে গেছে। অতএব এটা এমন একটা জিনিস জোর করে আনা যায় না, এটা জোর করে অর্জন করা যাবে না একান্ত আগ্রহ ছাড়া। সুতরাং তোমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে পড়ো বিধায় তোমার অনেক কিছু হয়ে গেছো বা কিছুই হবে না এরকম ভাবার কোনো কারণ নেই। প্রত্যেকটা মানুষের এটা ব্যক্তিগত অর্জন। তোমার প্রতিভা, তোমার সুপ্ত প্রতিভা যেটা রয়েছে, তুমি সেটাকে জাগিয়ে তুলতে পারলেই তুমি সফল। আর সেই জন্য তোমাদেরকে চেষ্টা করার বিকল্প নেই, চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ ভালো করবে। ঠিক আছে, তো অনেক গল্প করেছি, আসো আমরা ক্লাসের দিকে আগাই। আজকে তো আর কেউ আসতেছে না, ব্যাপার কি? সবাই মনে ঘুম। সোহাগী আসছিল, সোহাগী মনে নেটওয়ার্ক প্রবলেম, বের হয়ে গেছে। তোমরা দুজন আছো। তো আমরা যে অধ্যায়ে আলোচনা ছিল আমাদের, সেটা ছিল কি ভুল সংশোধনী, তাই না? জি স্যার, একটা বাকি ছিল। একটা মানে একটা বাকি ছিল, আজকে বলেছিলাম তোমাদের অঙ্ক দেখাবো। তারপর যেহেতু মরিয়ম আজকে আসছে, আমি একটু পিছন থেকে একটু রিভিউ করে নিচ্ছি। সেটা হচ্ছে ভুল হচ্ছে প্রথমত কয় প্রকার? 2 প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে করণিক আর নীতিগত। করণিক ভুল, আর একটা নীতিগত ভুল। ফাইন, ভেরি গুড। করণিক ভুলটাকে আবার 4 ভাগে ভাগ অকরণিক করা না। হয়েছে। অকরণিক না, হ্যাঁ অকরণিক বলা যাবে না, এটা মনে রাখতে হবে। একটা বাদ পড়ার ভুল, একটা লেখার ভুল, একটা বেদা খেলার ভুল, একটা হচ্ছে পরিপূরক ভুল। এই ভুলগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরে কোনটা কোন ধরনের ভুল, এখানে তোমাদের স্লাইডগুলো আমি দিয়েছিলাম, গতকাল আলোচনা করেছি। আজকে ইনশাল্লাহ আমরা অঙ্ক পড়বো। ভুল সংশোধনী দাখিলা, এটা আজকে বলছি, তোমাদের বাকি ছিল গত ক্লাসে। অর্থাৎ হিসাব রক্ষকের অজ্ঞতার কারণে বা অসাবধানতাবশত হিসাবের বইতে লেনদেন লিপিবদ্ধ করার ভুল হলে উক্ত ভুল সংশোধনের জন্য যে দাখিলা প্রদান করা হয় তাকে ভুল সংশোধন দাখিলা বলা হয়। ভুল সাধারণত 3 স্তরে সংশোধন করা হয়। অর্থাৎ ভুল সংশোধনের লেভেল হচ্ছে 3টা। অর্থাৎ ভুলকে কারেকশন করা হয়, রেকটিফাই করা হয়। একটা হচ্ছে খতিয়ান তৈরি করার পরে, রেওয়া মিল তৈরি করার আগে। রেওয়া মিল তৈরি করার আগে একবার ভুলকে সংশোধন করার চেষ্টা করা হয়, ভুল থাকলে খুঁজে বের করার চেষ্টা করা হয়। আবার রেওয়া মিল তৈরি করার পরে যদি ভুল উদ্ঘাটিত হয় সেখানেও সংশোধন করা হয়। তাহলে একটা হচ্ছে খতিয়ান করার পরে রেওয়া মিল তৈরি করার আগে, আর একটা হচ্ছে রেওয়া মিল তৈরি করার পরে আর্থিক বিবরণী তৈরি করার আগে, আর সর্বশেষ হচ্ছে আর্থিক বিবরণী তৈরি করার পরে যদি ভুল ধরা পড়ে তাহলে সংশোধন করা হয়। 3 স্তরের ভুল সংশোধন করা হয়। স্তরগুলো আমি আবার বলি, খেয়াল করে শোনো। একটা হচ্ছে খতিয়ান প্রস্তুতের পর রেওয়া মিল তৈরি করার পূর্বে, আরেকটা হচ্ছে রেওয়া মিল তৈরি করার পর আর আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে, আরেকটা হচ্ছে আর্থিক বিবরণী তৈরি করার পর। এই 3 জায়গায় ভুলকে সংশোধন করা হয়। তো আমরা প্র্যাকটিক্যালি যখন অঙ্ক করব, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আর্থিক বিবরণী মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীকে বলা হয় প্রতিষ্ঠানের আয়না, দর্পণ। কারণ আর্থিক বিবরণী প্রতিষ্ঠানের পুরা ছবিটা, পুরা প্রতিচ্ছবিটা প্রকাশ করে যে প্রতিষ্ঠানের অবস্থা কেমন, ভালো না মন্দ, লাভ হয় না লোকসান হয়, সম্পদ কি আছে, দায় কি আছে, এটা কিন্তু আর্থিক বিবরণীর মাধ্যমে জানা যায়। তো সেই আর্থিক বিবরণী যেন, যেহেতু প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি প্রকাশ পায়, সেহেতু যাতে সঠিক ছবিটা প্রকাশ পায়, যাতে সঠিক ফলাফল আয়নার মধ্যে ফুটে ওঠে, এই সঠিক ফলাফল ফুটে তোলানোর জন্য আর্থিক বিবরণী সঠিক হওয়া জরুরি। আর সেই সঠিক আর্থিক বিবরণী তৈরি করার জন্যই আমাদেরকে কোনো ভুল ত্রুটি আছে কিনা রেওয়া মিলের মধ্যে, সেই ভুলটাকে আগে সংশোধন করতে হয়। তো সেই জন্য আমরা আর্থিক বিবরণী তৈরি করার আগেই সাধারণত বেশি ভুলগুলো কারেকশন করে থাকি, লেনদেনগুলোকে।
তো সেই কারেকশনটা আজকে তোমাদের আমি শিখাবো, আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা একটা জিনিস আমাকে উত্তর দিবা যে একটা লেনদেনের মধ্যে হিসাবের পক্ষ থাকে কয়টা? দুইটি। স্যার দুইটা। দুইটা। ভেরি গুড। একটা ডেবিট পক্ষ আর একটা ক্রেডিট পক্ষ। এই দুইটা পক্ষই কিন্তু খতিয়ান করার সময় দুই খতিয়ানে চলে যায়। যেমন আমি যদি একটু ডিটেলস বলি তোমাকে, যে নগদে পণ্য ক্রয়, যাবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে দুইটা হিসাব কাজ, একটা ক্রয় একটা নগদান। তো ক্রয় কিন্তু চলে যায় ক্রয় খতিয়ানে, নগদ চলে যায় নগদ খতিয়ানে। দুইটা কিন্তু দুই খতিয়ানে চলে যায়, আলাদা হয়ে যায়, ভাগ হয়ে যায়। পরে ক্রয় খতিয়ান থেকে ক্রয়ের ব্যালেন্স নির্ণয় করি, আর নগদ খতিয়ান থেকে নগদ ব্যালেন্স নির্ণয় করি। এই ব্যালেন্সটা আবার ক্রয়টা রেওয়া মিলে ডেবিট দিকে যায়, নগদ রেওয়া মিলে ডেবিট দিকে যায়। ক্রয় চলে যায় রেওয়া মিলে, নগদ চলে যায় রেওয়া মিলে। এটাকে বলা হয় ক্রয় হিসাব, নগদান হিসাব। এই খতিয়ান থেকে রেওয়া মিলে স্থানান্তরের সময় যদি কোনো ভুল হয়, এই ভুলগুলো যদি দুইটা পক্ষের মধ্যে একটা ভুল হয়, একটা সাইড ভুল হয়, এটাকে বলা হয় এক পক্ষের ভুল। এটা হচ্ছে এক পক্ষের ভুল। এই এক পক্ষের ভুলগুলো খেয়াল করে শোনো, আমি একটু তোমরা বোঝার চেষ্টা করবা, মনোযোগ দিবা। যে 10,000 টাকার পণ্য ক্রয়, জাবেদা বলো তো কি হবে? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ফাইন। তাহলে ক্রয় খতিয়ানে যাবে 10,000 টাকা, নগদ খতিয়ানে যাবে কয় টাকা? 10,000 টাকা। পরে ক্রয়ের ব্যালেন্স রেওয়া মিলে লিখবো, নগদের ব্যালেন্সও রেওয়া মিলে লিখবো। কিন্তু ক্রয় ব্যালেন্সটা রেওয়া মিলে লেখার সময় 10,000 টাকা লেখার সময় 1,000 টাকা লিখেছি, একটা শূন্য ভুলে কম দিয়েছি। এখন তোমরা আমাকে বলো, আমি কি নগদের মধ্যে ভুল করেছি আর শুধু ক্রয়ের মধ্যে ভুল করেছি? স্যার ক্রয়ের মধ্যে। শুধু ক্রয়ের মধ্যে ভুল করেছি। এরকম ভুল হচ্ছে, এক পক্ষের ভুল। এই এক পক্ষের ভুলটাকে সংশোধন করার জন্য, এখন তো ক্রয় আমি কম লিখেছি, কত কম লিখেছি? 9,000। 9,000 টাকা। তাহলে ক্রয় তো রেওয়া মিলে ডেবিট দিকে বসে। তো যেহেতু 9,000 টাকা কম লিখেছি, এখন ক্রয়কে আমি যদি সঠিক করতে চাই, তাহলে ক্রয়কে তো 9,000 টাকা বাড়াইতে হবে। আর ক্রয় হলো রেওয়া মিলে ডেবিট। তো ডেবিটকে যদি বাড়াইতে হয়, তাহলে আবার কি করতে হবে? ডেবিট করবো না ক্রেডিট করব? ডেবিট করব। আবার ডেবিট করব। মানে কোনো ডেবিটকে বাড়াইতে হলে আবার ডেবিট করব, কোনো ডেবিটকে কমাইতে হলে ক্রেডিট করব, কোনো ক্রেডিটকে যদি বাড়াইতে হয় আবার ক্রেডিট করব, আর কোনো ক্রেডিটকে যদি কমাইতে হয় তাহলে ডেবিট করব। কারণ আমরা জানি ডেবিটে ডেবিটে প্লাস, ক্রেডিটে ক্রেডিটে প্লাস, আর ডেবিটে ক্রেডিটে মাইনাস। ঠিক আছে? যেহেতু রেওয়া মিলে ক্রয় আমরা ডেবিট দিকে 10,000-এর জায়গায় 1,000 লিখেছি, 9,000 কম লিখেছি, সুতরাং ক্রয়কে আমার আবার বাড়াইতে হবে। তো এই ক্ষেত্রে আমাকে আবার লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। কারণ ক্রয় একবার ডেবিট দিকে লিখছি 1,000, আবার যদি ক্রয় ডেবিট লিখি 9,000, তাহলে ডেবিটে ডেবিটে প্লাস হয়ে হবে 10,000 টাকা। কিন্তু প্রবলেমটা হচ্ছে, আমি যখন ক্রয় বলবো ডেবিট 9,000, ক্রেডিট বলবো কাকে? আমি তো নগদানে ভুল করি নাই, নগদকে তো আবার 9,000 ক্রেডিট করা যাবে না। নগদ তো ঠিকই 10,000 লিখেছি। আমি তো রেওয়া মিলে লেখার সময় শুধু ক্রয়ের লেখার সময় ভুল করেছি, নগদ লিখতে তো ভুল করি নাই। যখন এরকম প্রবলেম হবে যে আমরা একটা পক্ষকে সঠিক করার জন্য এটাকে লেখার সুযোগ পেয়েছি 9,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 9,000, অপর পক্ষ আমার কাছে লেখার সুযোগ নেই, তখন আমরা সাময়িক একটা হিসাব, সাময়িকভাবে একটা পক্ষ তৈরি করব, যেই পক্ষের মাধ্যমে রেওয়া মিলটাকে আপাতত মিলিয়ে নিব, পরবর্তীতে সংশোধনের মাধ্যমে এটাকে আমরা বাদ দিব। তো এই সাময়িক হিসাবটার নাম হচ্ছে অনিশ্চিত হিসাব। কি নাম? এটাকে বলা হয় অনিশ্চিত হিসাব, সাসপেন্স অ্যাকাউন্ট। মানে অনিশ্চিত হিসাবের মাধ্যমে আমি ক্রয় হিসাবটাকে সঠিক করব। তাই আমরা জাবেদা লিখব ক্রয় হিসাব ডেবিট 9,000 টাকা, অনিশ্চিত হিসাব ক্রেডিট 9,000 টাকা। ক্রয় হিসাব ডেবিট 9,000 টাকা। যেহেতু এটা রেওয়া মিল তৈরি করার পরে ভুলটা ধরা পড়েছে,
সুতরাং এই ভুলটা অন্য কোথাও অনিশ্চিত হিসাব নামে রয়েছে বা অনিশ্চিত হিসাব দিয়ে আমরা দেওয়া মিলিয়েছি। তো এখন যদি আমরা আবার ক্রয়কে বাড়িয়ে দিই আর অনিশ্চিতে ক্রেডিট করে দিই, দেখা যাবে যখন সংশোধিত দেওয়া মিল করব তখন সেই অনিশ্চিতের ব্যালেন্সটা আর থাকবে না। তো এরকম ক্ষেত্রে যখন একটা ভুল হবে, এই ভুলের বিপরীতে অন্য কোনো দাখিলা না পাওয়া যাবে লেখার জন্য, তখন আমরা অনিশ্চিত হিসাব লিখে সেইটাকে সংশোধন করব। সুতরাং এখানে আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট ৯,০০০ টাকা, অনিশ্চিত হিসাব ক্রেডিট লিখবো ৯,০০০ টাকা। আমার কথা বুঝছো না বুঝো নেই? জি স্যার, বুঝছি। এরকম ভুলকে কোন ধরনের ভুল বলা হয় বলো তো দেখি? এই যে ১০,০০০ জায়গায় ১,০০০ লিখলাম, এটা কোন ধরনের ভুল? লেখার ভুল। এটা লেখার ভুল। এটা হচ্ছে লেখার ভুল। লেখার ভুলের সংখ্যাটা আমি আবার বলে দেই। লেখার ভুলের সংখ্যা হচ্ছে যদি টাকার অঙ্কে কম বা বেশি লেখা হয়। রেওয়া মিল থেকে খতিয়ান থেকে রেওয়া মিলে, রেওয়া মিল থেকে যেন আর্থিক বিবরণী যাইতেই করি, লেখার সময় যদি খতিয়ানের কোনো উদ্বৃত্ত টাকার অঙ্কে কম বা বেশি লিখি, কম লিখি বা বেশি লিখি, এরকম ভুলকে বলা হয় লেখার ভুল। আর এই আজকে আমাদের সময়টা আগেই শেষ হয়ে যাচ্ছে, কথা বলে শেষ করে ফেললাম। তো যাক, মাঝে মাঝে একটু কথা বলতে হয়, একটু গল্প না করলে হয় না, তাই না? তো এটা হচ্ছে কিসের ভুল? লেখার ভুল। আবার যেমন আমি তোমাকে যদি বলি যে মরিয়মকে ২০,০০০ টাকা দিয়ে জান্নাতের হিসেবে ডেবিট করা হয়েছে, আচ্ছা মরিয়মকে টাকা দিলে জাবেদা কি হওয়ার কথা ছিল? জাবেদারে কি হবে? স্যার আরেকবার একটু বলেন। মরিয়মকে ২০,০০০ টাকা দেওয়া হলো, জাবেদা কি হবে? মরিয়ম ডেবিট, নগদান ক্রেডিট। মরিয়ম স্যার দেনাদার হবে না? দেনাদার হবে, মরিয়মের নাম লিখলেও হবে, সমস্যা নেই। মরিয়ম ডেবিট, নগদান ক্রেডিট। আমি যদি ভুলে এখন লিখে ফেলি জান্নাত ডেবিট, নগদান ক্রেডিট, জান্নাত ডেবিট, নগদান ক্রেডিট, টাকা ঠিকই লিখলাম, ২০,০০০ লিখলাম, টাকার অঙ্কে ঝামেলা, সমস্যা হয়নি। সমস্যাটা হয়েছে কোথায়? নামের মধ্যে। নামের মধ্যে, শুধু নামের মধ্যে। তাহলে আমাকে কি করতে হবে? জান্নাতের নামটা কাটতে হবে, মরিয়মের নামটা লিখতে হবে নাকি? এখন জান্নাতের নাম যে আমি ডেবিট করেছিলাম তাকে বাদ দিতে হবে, আর মরিয়মের নাম লিখি নাই, মরিয়মের নাম লিখতে হবে। তো জান্নাতে কি করলে বাদ হবে? যেহেতু জান্নাতকে ডেবিট করা হয়েছিল, এখন জান্নাতকে কি করতে হবে বাদ দিতে হইলে? স্যার ক্রেডিট করতে হবে। ক্রেডিট করতে হবে, জান্নাতকে ক্রেডিট করতে হবে। আর মরিয়মকে লিখি নাই, মরিয়মকে লিখতে হবে। তাহলে সঠিক জাবেদা হবে এখন মরিয়ম হিসাব ডেবিট, জান্নাত হিসাব ক্রেডিট। মরিয়ম হিসাব ডেবিট, জান্নাত হিসাব ক্রেডিট। দেখো এখানে কিন্তু অনিশ্চিত হিসাবের কোনো প্রয়োজন পড়ে নাই, কারণ এখানে দুইটা পক্ষ লেখার আমার কাছে ব্যবস্থা রয়েছে। আর এই ধরনের ভুলকে কি ভুল বলা হয়? সমজাতীয় এক নামের জায়গায় যদি আরেক নাম লেখা হয়, সমজাতীয় বলতে পরিপূরক ভুল। সমজাতীয় বলতে বোঝানো হয় মুনাফা জাতীয় ব্যয়ের বেলায় মুনাফা জাতীয় ব্যয় লিখলাম, দেনাদারের জায়গায় দেনাদারি লিখলাম, বাট নামটা ভুল লিখলাম, দাখিলাটা ভুল লিখলাম। এরকম ভুলকে বলা হয় বেদাখিলার ভুল। কি ভুল? টাকার অঙ্ক ঠিক আছে, বেদাখিলার। টাকার অঙ্ক ঠিক আছে, টাকা লেখাও ঠিক আছে, দেনাদারও ঠিক আছে, বাট দেনাদার একজনের নামের জায়গায় আরেকজন হয়ে গেছে। এরকম যদি শুধু দাখিলায় ভুল হয়, এটা বলে বেদাখিলার ভুল। যেমন আমি তোমাদের নাম বাদ দিয়ে যদি বলি বেতন প্রদান করা হলো, বেতন দিয়ে বিজ্ঞাপন লেখা হলো, দিয়েছি বেতন, লিখেছি কি বিজ্ঞাপন। তো বিজ্ঞাপন তো দেই নেই, দিয়েছি বেতন, তাহলে বিজ্ঞাপনকে বাদ দিতে হবে, বেতন লিখতে হবে। বেতন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। অর্থাৎ এখানে দুটি মুনাফা জাতীয় ব্যয়, দুটি মুনাফা জাতীয় ব্যয় লিখেছি, বাট একটা নামের জায়গায় আরেকটা নাম লিখেছি। এরকম যদি সমজাতীয় ভিন্ন নাম লেখা হয়, নাম আরেকটা লেখা হয়, এটাকে বলা হয় বেদাখিলার ভুল। তো এই বেদাখিলার ভুলকে সংশোধন করার জন্য অনিশ্চিত হিসাব লাগে না, আমরা শুধু ভুলটাকে বাদ দিয়ে দিব আর সঠিকটাকে লিখে নিব। এটা হচ্ছে বেদাখিলার ভুল। এরপরে ছিল আমাদের পরিপূরক ভুল, আরটা ছিল আমাদের লেখার ভুল, বেদাখিলার ভুল, বাদ পড়ার ভুল। বাদ পড়ার ভুল এটা সবচেয়ে সহজ, বাদ পড়ার ভুলটা বুঝাটাও সহজ, লেখাও সহজ। মনে করো বলা হয়েছে ৫,০০০ টাকার মনিহারি খরচ হিসাবের বইয়ে লেখাই হয় নাই, ৫,০০০ টাকার মনিহারি খরচ হিসাবের বইয়ে লেখা হয় নাই। তাহলে মনিহারি খরচ কিভাবে লিখতে হয়?
মনিহারি খরচ জাবেদা মনিহারি কি? হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। মনিহারি খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা শুধু লিখে দিলে হলো। হ্যাঁ, এটা শুধু আমরা হিসাবের খাতায় লিখে দিলে হইলো। এটা বাদ পড়ার ভুল। যে লেনদেন কোথাও লিপিবদ্ধ হয় নাই, যে লেনদেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার সালাম। আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। বুঝতে পেরেছি, আমরা বলতেছিলাম যে সোহাগের মনে হয় একটু প্রবলেম হয়েছে, এই জন্য। জি স্যার। আচ্ছা, তো যাক, আমাদের ক্লাসও অল্প কিছু। তোমাদের কি পরের কি ক্লাস আছে এটার পরে, অ্যাকাউন্টিং এর পরে? আইসিটি আইসিটি 11টা। ও, তাহলে তো তোমাদের আর নতুন করে অ্যাড হওয়ার সুযোগ নেই, 4 মিনিট সময় আছে। অসুবিধা নেই, ইনশাল্লাহ আমরা অঙ্ক পরে শিখাবো, অসুবিধা নেই, শুধু বিষয়গুলো জানো। তো যেটা বলছিলাম যে বাদ পড়ার ভুল হইলে টোটালি লেনদেনটাকে নতুন করে লিখতে হবে। যে লেনদেন একবারে বাদ পড়ে গেছে, এটাকে আমরা শুধু সংশোধন করে লিখবো। যেমন মনিহারি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মনে করো ধারে বিক্রয় বাদ পড়ে গেছে, আমরা লিখবো প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ধারে ক্রয় লেখা বাদ পড়ে গেছে, আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, এরকম। হ্যাঁ, এগুলো বাদ পড়ার ভুল। পরিপূরক ভুলের ক্ষেত্রে ভুল হচ্ছে এখানে 2টা। পরিপূরক ভুল মানে হচ্ছে কয়টা ভুল? 2টা ভুল। পরিপূরক ভুলকে বলাই হয়েছে যে একটা ভুল আরেকটা ভুল দ্বারা যদি ঢাকা পড়ে যায়, মানে ভুলটা সমান হয়ে যায়, একটা ভুল যদি আরেকটা ভুল দ্বারা সমান হয়ে যায়, হ্যাঁ, সেটা হলো পরিপূরক ভুল। মনে করো বেতন 5,000 কম লিখেছি, মজুরি 5,000 বেশি লিখেছি। বেতন 5,000 কম লিখেছি, মজুরি 5,000 বেশি লিখেছি। তাহলে আমাদের মিলে যাবে। ভুল হয়েছে কটা? 2টা। দুই জায়গায়, এক জায়গায় 5,000 কম, এক জায়গায় 5,000 বেশি, এরকম ভুলকে বলা হয় পরিপূরক ভুল। তো সেই ক্ষেত্রে আমরা একটা ভুলকে যেটা বেশি লিখছি সেটা কমাই দিব, যেটা কম লিখছি সেটাকে বাড়াই দিব, তাহলে সংশোধন হয়ে যাবে। এবার আসো নীতিগত ভুল। নীতিগত ভুল হচ্ছে বলেছি যদি মূলধন জাতীয় হিসাবের জায়গায় মুনাফা জাতীয় হিসাব, মুনাফা জাতীয় হিসাবের জায়গায় মূলধন জাতীয় হিসাব লেখা হয়। কথাটা আবার বলি, মূলধন জাতীয় হিসাবের জায়গায় মুনাফা জাতীয় হিসাব, মুনাফা জাতীয় হিসাবের জায়গায় মূলধন জাতীয় হিসাব যদি লিপিবদ্ধ করা হয়, তাহলে যে ভুল হয় সে ভুলের নাম হচ্ছে নীতিগত ভুল। যেমন মনে করো যন্ত্রপাতি ক্রয় করে 1 লাখ টাকা ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। যন্ত্রপাতি ক্রয় কোন ধরনের ব্যয়? মূলধন জাতীয়। মূলধন জাতীয় ব্যয়। আর পণ্য ক্রয় কোন ধরনের ব্যয়? মুনাফা জাতীয়। যন্ত্রপাতি ক্রয় জাবেদা কি হওয়া উচিত ছিল? যন্ত্রপাতি ক্রয় জাবেদা যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কিন্তু ভুল লেখছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি ক্রয় করে যন্ত্রপাতি না লিখে ক্রয় লিখেছে, লেখা সঠিক হয়েছে কি? না স্যার, সঠিক হয় নাই। যন্ত্রপাতি হচ্ছে মূলধন জাতীয় হিসাব আর ক্রয় হয়েছে মুনাফা জাতীয় হিসাব। তো এরকম মূলধন জাতীয় হিসাবের জায়গায় যদি মুনাফা জাতীয় হিসাব লেখা হয়, তাহলে যে ভুলটা সংঘটিত হলো সেটাকে বলা হয় নীতিগত ভুল। সেটাকে বলা হয় নীতিগত ভুল। নীতিগত ভুল। এই নীতিগত ভুল সংশোধন করার জন্য অনিশ্চিত হিসাব লাগে না। কেন লাগে না? এখন আমি যদি যন্ত্রপাতি লিখি নেই, ক্রয় লিখেছি, তাহলে ক্রয়কে বাদ দিয়ে দিব। ক্রয় কি করব? ক্রয়কে বাদ দিয়ে দিব। তাহলে ক্রয় কিভাবে বাদ দেব? কি করলে বাদ হবে? ক্রেডিট করতে হবে। আর লিখি নেই কাকে? যন্ত্রপাতিকে। যন্ত্রপাতি লিখতে হবে, তাহলে কি জাবেদা হবে? তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে আর ক্রয় হিসাব ক্রেডিট হবে। ভেরি গুড। যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে, ক্রয় হিসাব ক্রেডিট হবে, তাহলে এটা কারেকশন হয়ে গেল। এই ধরনের ভুলকে বলা হয় নীতিগত ভুল। হ্যাঁ, তো তোমাদের ক্লাসে সময় প্রায় শেষ, 1 মিনিট সময় নেই, আরো হয়তো 30-40 মিনিট সেকেন্ড সময় আছে। তো আমি তোমাদের জন্য একটা অঙ্ক রেডি করেছিলাম, কিছু উদ্দীপক রেডি করেছিলাম, এটা আজকে আলোচনা করে বলেছিলাম। তো যেহেতু এখন সময় শেষ হয়ে যাবে, ইনশাল্লাহ অঙ্কটা তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে বুঝাবো। তোমরা স্লাইডটা দেখে রাখো, যদি পারো নিজেরা সম্ভব হয় তাহলে করে নিও। হ্যাঁ, না পারলে সমস্যা নেই, আমি করে দিব আগামী ক্লাসে ইনশাল্লাহ। কেমন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার উপরের ইয়েটা দেখতে পাইনি। দেখো, এই প্রশ্ন, থ্যাংক ইউ স্যার। আর এটা ছিল উদ্দীপক। চেষ্টা করো, পারলে করো, না আমি না পারলে আমি করে দেব ইনশাল্লাহ। উদ্দীপক দেখেছি আমি, সমস্যা নেই স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, ভালো থেকো সবাই।